আফটার এ লং টাইম আমি আবারও চলে এসেছি তোমাদের সামনে নতুন জায়গার হিস্ট্রি নিয়ে। নতুন জায়গা, এমন একটি জায়গা গেছিলাম যেটা তোমাদের সামনে কেউ তুলে ধরেনি, আমি তুলে ধরছি। আশা করছি অনেকেই তুলে ধরেছে, কিন্তু আমি বেশি ডেপথে গিয়ে তুলে ধরার চেষ্টা করেছি তোমাদের সামনে। তো চলো আজকের গল্প আমরা শুনে নিব মালদা জেলার যে গৌড়রাজ আছে সেইখানকার গল্প। আর তোমরা যারা আমার চ্যানেলে নতুন আছো তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নাও আর প্রেস দি বেল আইকনটি টিপে নিলে কী হবে, তোমরা নেক্সট ভিডিও পেতে তোমাদের কোনো অসুবিধা হবে না। তো চলো আজকের পর্ব আমরা স্টার্ট করি। আর তোমাদেরকে বলে দিই যে যেহেতু এটা অনেকগুলো ডেটা আছে, সো একদিনে এটা করা সম্ভব হবে না, অনেকটা লেন্দি ভিডিও হয়ে যাবে। তো আমি 2-3টা পর্বতে ভিডিও করব। তো চলো আজকের পর্ব আমরা স্টার্ট করি। গৌড় প্রাচীন বাংলার রাজধানী, বর্তমান মালদা জেলায় অবস্থিত। ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের উত্তরবঙ্গ জেলার মালদা, এখানেই রয়েছে প্রাচীন বাংলার রাজধানীর ধ্বংসস্তূপের শহর। গৌড় 12 থেকে 16 শতাব্দীর মধ্যে বাংলার রাজধানী হিসেবে বিরাজমান ছিল, যেটিকে পরবর্তীতে ঢাকাতে স্থানান্তর করা হয় এবং আবার মুর্শিদ কুলি খাঁর দ্বারা মুর্শিদাবাদে স্থানান্তর করা হয়। তো যাই হোক, 4 শতাব্দীর বেশি সময় ধরে 1 ডজনেরও বেশি রাজবংশ এখানে শাসন করে গেছেন। এই শহরটির উল্লেখ প্রায় 500 খ্রিস্টপূর্ব পুরাণ গ্রন্থগুলিতে করা হয়েছে। সেই সময় গৌড়ের যথারীতি মৌর্য সাম্রাজ্যের অধীনে ছিল। 8ম শতাব্দী থেকে 11 শতাব্দী পর্যন্ত বাংলার পাল বংশের শাসনের অধীনে ছিল। বাংলার বৌদ্ধ জীবনযাত্রার অনুসরণে এই শহর ব্যাপক উত্থান লাভ করেছিল একসময়। পাল বংশের শাসনের পর সেন বংশের শাসন ঘটে, যা মুঘলরা 12 শতাব্দীর দিকে দখল করে। একসময় গৌড় ছিল শক্তিশালী রাজা শশাঙ্কের অধীনে, প্রায় 590 থেকে 625 সাল পর্যন্ত। তো এই যে শশাঙ্ক রাজার ব্যাপারে আমি অলরেডি একটা ভিডিও করে ফেলেছি, সেটার লিঙ্ক তোমাদেরকে ডেসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি, সেখান থেকে তোমরা ভিডিওটা দেখে নিতে পারো। তো তোমরা এখন ফুটেজের মাধ্যমে যেই ভাঙা স্তূপটা দেখতে পাচ্ছ বা ধ্বংসাবশেষটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে রাজপ্রাসাদ। এই রাজপ্রাসাদটি কে তৈরি করেছিল অ্যাকচুয়াল আমার জানা নেই, তবে যে স্ট্রাকচার বা ফাউন্ডেশনগুলো দেখলাম সেটা দেখে মনে হলো এটা মেবি শশাঙ্কের আমলে তৈরি অথবা পাল বংশের আমলে তৈরি। কিন্তু কিছু কিছু লোকের মুখে আমি শুনেছি ওখানে গিয়ে এটা নাকি সেন আমলে তৈরি। বল্লাল সেন যিনি ছিলেন তিনি এই রাজপ্রাসাদটি প্রতিষ্ঠিত বা তৈরি করেছিলেন। এই জায়গাটির নাম তোমাদেরকে জানিয়ে দিই, এই জায়গাটির নাম হচ্ছে বল্লাল বাটি। তো এই জায়গাটি তোমরা চলে যাবে, এই জায়গাটি গিয়ে তোমরা দেখতে পাবে যে প্রাকৃতিক দৃশ্য, যে মালদার বিখ্যাত আম বিখ্যাত, যেটা তোমরা খেয়ে থাকো সুস্বাদু আম, সেই আমের বাগানের মধ্যেই এই প্রাসাদটি আছে। আর এই আম বাগানের মাঝে যখন তোমরা ঘুরবে তোমাদের অনুভূতিটি একটি আলাদা হবে, কারণ ওখানে প্রাকৃতিক সৌন্দর্যও দেখতে পাবে, সঙ্গে তোমরা এই যে হিস্ট্রি আছে সেটাও তোমরা জানতে পেরে যাবে। তো তোমরা অবশ্যই এই জায়গাটি ঘুরে এসো, তোমাদেরকে খুব ভালো লাগবে এই জায়গাটি। আর তোমাদের বলে দিই যে তোমরা এই যে রাজপ্রাসাদটি দেখতে পাচ্ছ ধ্বংসাবশেষের অবস্থায় পড়ে আছে, এই রাজপ্রাসাদের চারিদিকে একটি বিশাল বড় তিন দিকে 3টি বিশাল লম্বা লম্বা দেওয়াল আছে। সেই দেওয়ালের ভিডিও তোমাদের সামনে একটু পরেই চলে আসবে। আর অপর দিকে যেটা ফাঁকা অংশ আছে সেই দিকে একটা নদী প্রবাহিত হতো, আর সেই নদীর পাড়ে একটা যেই ঘাট আছে সেই ঘাটটার নাম হচ্ছে জাহাজ ঘাট। এখান থেকে হেঁটে মোটামুটি 2 থেকে 300 মিটারের ডিস্টেন্সে আছে। তো যেই জাহাজ ঘাট আছে সেটার ব্যাপারে বলবো, তারও আগে একটু বলে দিই যে আমি এই যে তোমরা রাজপ্রাসাদটি আছে সেটার ব্যাপারে আমি বেশি ডিটেলসে যাচ্ছি না। বেশি ডিটেলসে গেলে অনেকটাই ব্যাপারটা হিস্টোরিক্যাল হয়ে যাবে আর অনেক বোরিং ফিল হবে, সেই জন্য আমি আর বেশি ডিটেলসে যাচ্ছি না। তো তোমাদেরকে মোটামুটি একটা ওভারভিউ দিয়ে দিলাম। এবার আমরা চলে যাব জাহাজ ঘাট। তো জাহাজ ঘাটে গিয়ে প্রথমে একটু মস্তি করে নিলাম, একটু হাসি মজাক করে নিলাম ওখানে গিয়ে। তো যাই হোক, এই জাহাজ ঘাটটি যেটি তোমরা দেখতে পাচ্ছ এর পাশ দিয়েই একটা নদী প্রবাহিত হতো। যেহেতু এখন নদীর গতিপথ তার পরিবর্তন করতে থাকে, সেই জন্য এই জায়গা থেকে অনেকটা দূরে সরে গেছে নদীটা। আর এই জাহাজ ঘাটটি এখানেই অবর্তমান ধ্বংসাবশেষের অবস্থায় পরিণত হয়েছে।
তো তোমরা দেখতেই পাচ্ছ এই জাহাজঘাটের এই জাহাজঘাটটাই ছিল একসময় একটি বন্দর, যেটা রাজ্যের সমস্ত পরিবহন ব্যবস্থা যেটা বলে সেই সময় জলাশয়ের পরিবহন ব্যবস্থা বা নৌবাহিনী এই জাহাজঘাটের মাধ্যমেই হতো। তোমাদের ভিডিওর মাঝে আমি যেই বলেছিলাম প্রাসাদের 3 দিকে বিশাল বিশাল আকারে প্রাচীর রয়েছে, সেই প্রাচীরের এবার আমরা হিস্ট্রিটা একটু জেনে নিই। 22 গাজি প্রাচীর নামে এই প্রাচীরটি পরিচিত রয়েছে। প্রাচীরটি 22 গজ অর্থাৎ 42 ফিট উঁচু। যেহেতু এটি 22 গজ, তাই এই প্রাচীরের নামকরণ করা হয় 22 গাজি ওয়াল। অলংকারিক কার্নিশ সহ এই বিশাল ইট নির্মিত প্রাচীরটি সম্ভবত সুলতান নাসিরউদ্দিন মোহাম্মদ শাহের শাসন আমলে গৌড় রাজ্যের প্রাসাদ এলাকার প্রতিরক্ষামূলক প্রাচীর হিসেবে নির্মিত হয়েছিল। এটি একটি ট্যাপার্ড আকৃতির প্রাচীর, যার গোড়ার দিকটা 15 ফিট চওড়া এবং উপরের দিকটা 9 ফিট চওড়া। দেওয়ালগুলি এখন ধ্বংসস্তূপে পরিণতর দিকে, যদিও আমি ওখানে গিয়ে দেখেছি 2 দিকে প্রাচীর এখনও দাঁড়িয়ে থাকলেও অপর দিকে ওয়ালটি আর দাঁড়িয়ে নেই, সেটি ধ্বংস হয়ে গেছে। আর তোমাদের বলে দিই যে এই ওয়ালটা দেখতে পাচ্ছ, সেই সময় সিমেন্ট মর্টার ছিল না, সেই সময় মাডি মর্টার যেটা ছিল সেটা দিয়েই এই পুরো প্রাচীরটি ওরা করেছিল। সত্যি ভাই মানতে হবে ওই সময় লোক ছিল বটে, যে এত সুন্দর সুন্দর ইনফ্রাস্ট্রাকচার ওরা তৈরি করেছিল, ওদের মধ্যে কিছু তো একটা ছিল। তো যাই হোক, ভিডিও করতে করতে একটু মস্তিও আমরা করে নিলাম। তো এরপর তোমাদেরকে আরও একটা টপিক দেখাবো, তারপরে আজকের ভিডিও আমরা এন্ড করব। তো চলো আমরা এবার যাই নেক্সট টপিকে। তো এইবার আমাদের টপিক হচ্ছে কদম রসুল মসজিদ ও ফতে খানের যে সমাধি আছে সেই সমাধির ব্যাপারে। তো প্রথমে একটু ফতে খানের সমাধির ব্যাপারে একটু বলে দিই, তারপর কদম রসুল মসজিদের ব্যাপারে আসছি। কদম রসুল মসজিদের পাশেই রয়েছে ফতে খানের সমাধি। সমাধিটি ঔরঙ্গজেবের সেনাপতি দিলওয়ার খানের পুত্র ফতে খানকে উৎসর্গ করে করা হয়েছে, যাকে সম্রাট সেন্ট নিয়ামতুল্লাহ হককে হত্যা করার জন্য পাঠিয়েছিলেন। কথিত আছে যে ঔরঙ্গজেবের পুত্র সুলতান সুজা সাধু নিয়ামতুল্লাহর পরামর্শে তার পিতার বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করেছিলেন। ফতে খান রক্ত বমি করে এই স্থানেই মারা যান বলে ধারণা করা হয়। আর এই যে ফতে খানের সমাধিটি আছে, সেখানে তোমরা যাবে, অনেকটাই তোমরা করতে পারবে ও সুন্দর পরিবেশ অনুভব করতে পারবে। জাস্ট অসাধারণ। আমি গিয়েছিলাম একদিনে, অনেক জায়গা আমি ঘুরেছি। সত্যি ভাই, মালদাতেও অনেক হিস্ট্রি আছে, অনেক হিস্ট্রি। মুর্শিদাবাদের মতো মালদাও প্রচুর প্রচুর হিস্ট্রিতে ভর্তি। তোমরা অবশ্যই ঘুরে এসো এই গৌড় রাজ্যে। তো এবার চলো আমরা জেনে নিই কদম রসুল যে মসজিদ আছে সেটার ব্যাপারে একটু জানবো, তারপরে একটু আমরা জেনে নিব যে লুকোচুরি দরওয়াজা আছে সেটার ব্যাপারে, তারপরে আমরা আজকের ভিডিও এন্ড করব। এরপর আমরা চলে আসব কদম রসুল মসজিদে। এই মসজিদটি অলংকৃত ইট দিয়ে তৈরি করা হয়েছিল। এটির একটি বিশাল গম্বুজ যুক্ত কাঠামো রয়েছে, যার একটি বর্গাকার অভ্যন্তর এবং 3 দিকে বারান্দা রয়েছে। 1530 খ্রিস্টাব্দে সুলতান নুসরত শাহ এটি নির্মাণ করেছিলেন। কথিত আছে যে এখানে নবী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর পায়ের ছাপ আছে। আমি ওখানে গিয়েছিলাম, ওখানে ভিতরে ঢুকেও ছিলাম, আমি ছাপটা দেখেও ছিলাম। তো আমি ওখানে যিনি কেয়ারটেকার ছিলেন তিনাকে জিজ্ঞাসা করেছিলাম যে এই ছাপটা কোথা থেকে এলো। তো উনি বললেন আমাকে যে এই ছাপটি এনেছিলেন যে হোসেন শাহ আছে, সেই হোসেন শাহ মক্কা মদিনায় গিয়ে সেখান থেকে হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহির এই পায়ের ছাপটা এনেছিলেন। তো যাই হোক, আমি ওইসব কন্ট্রোভার্সিতে যাচ্ছি না, আমি যেটা দেখে এসেছি তোমাদের সামনে সেটাই তুলে ধরলাম। আর তোমরা অবশ্যই অবশ্যই তোমাদেরকে বারবার করে বলছি সত্যি সত্যি তোমরা এই জানুয়ারিতে একবার হলেও এই জায়গাটি ঘুরে এসো। অসাধারণ জায়গা, অসাধারণ। একটা জিনিস না, তোমরা অনেকগুলো জিনিস এখানে দেখতে পাবে। তো চলো এরপরে আমরা চলে আসি লুকোচুরি দরওয়াজা বা গেটের দিকে। এটি 1655 সালে মুঘল সম্রাট ঔরঙ্গজেবের ভাই শাহ সুজা নির্মাণ করেছিলেন বলে জানা যায়। এটির একটি বৃহৎ দ্বিতল গেট রয়েছে, যার 2 পাশে গার্ডের কক্ষ রয়েছে। এটা ছিল ইট ও পাথর দ্বারা নির্মিত
গৌড়ের পূর্ব দিকের প্রবেশদ্বার। এটা যেহেতু প্রবেশদ্বার ছিল, তাহলে লুকোচুরির দরওয়াজা কেন নাম হলো? তো জনবহুল প্রচলিত আছে যে অবসর সময়ে সুলতান ও তার বেগমরা এখানে লুকোচুরি খেলতো, তাই এই গেটটির নাম হয়েছে লুকোচুরির দরওয়াজা। তো যাই হোক, তোমাদের সামনে আজকে আমি অনেকটা ইতিহাস বা হিস্ট্রি বা অনেকটা জায়গা তোমাদেরকে ঘুরে ঘুরে দেখালাম। আশা করছি তোমাদেরকে ভিডিওটা ভালো লাগলো। তো যদি ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করে দিও, কমেন্ট করে দিও, সাবস্ক্রাইব করে দিও অ্যান্ড শেয়ার করে দিও। তো অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করে দিও, তোমাদেরকে বারবার সাবস্ক্রাইব করতে বলছি। সাবস্ক্রাইব করে দিয়ে আমাকে একটু সাপোর্ট করো, যাতে এরকম আমি আরও ভিডিও আনতে পারি তোমাদের সামনে। তবেই তো আমার আরও মোটিভেশন আসবে তোমাদের কাছ থেকে এরকম ভিডিও বানানোর জন্য। তো যাই হোক, তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। তো চলো টাটা বন্ধুরা, আবার দেখা হবে তোমাদেরকে নেক্সট পার্টে। আবার আমি 2-3টে এটার ভিডিও আসবে। তো আরও আমি এইখানে গিয়ে অনেকগুলো জায়গা ঘুরেছি, সেগুলোর ব্যাপারেও তোমাদের সামনে তুলে ধরবো, যাতে তোমরা ওখানে ঘুরতে গিয়ে তোমাদের কোনো রকম অসুবিধা না হয়। যেহেতু ওখানে কোনো রকম গাইড নেই, তো তোমাদেরকে আমি আশা করছি অনেকটা গাইড করে দিতে পারছি। তো তোমরা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও। আর তো চলো টাটা, বাই বাই, আল্লাহ হাফেজ। আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। টাটা।